তো আমাদেরকে কয়েকটা বিষয় দেখতে হবে। আপনি মেকানাইজেশন ইজ এ পার্ট অফ ইট। আপনি এখানে একজন বলছেন যে ওই আমাদের এমনি মধ্যে বলছেন যে টেকনোলজি ডিপেন্ডেন্সি বাড়ানো। তো মেকানাইজেশনটা হচ্ছে টেকনোলজির একটা পার্ট মাত্র। আর অনেক রকমের টেকনোলজি আছে। আপনার প্রিসিশন এগ্রিকালচার সম্বন্ধে জানেন, এবং আপনি এটা বলতেছেন এরকম যন্ত্র আছে, যদি বললেন যে এইটা দেখা আমার একটু ভাই আর আপনি যদি এটা গুগল করেন তাহলে দেখতে পাবেন। ইভেন চায়নাতে এটা বহুত হচ্ছে এখন। ওই রিমোটের পাহাড়ের মধ্যে কোন গাছটার মধ্যে কোন ডিজিজটা আছে আপনি এখান থেকে স্ক্যান করে দেখে ওই আপনি ড্রোন পাঠাই দিবেন, ওই জায়গায় ওইখানে বসে ওই ওষুধ দিয়ে চলে আসবে। আরে ভাই, এই ইরানের জেনারেল সাহেবকে কোথা থেকে মানে মিসাইল দিয়ে একটা ওই রুমটার মধ্যে নিয়ে শুধু তাকে মারছে, ওই বিল্ডিং এর কিছু হয় না। হাউ কাম পসিবল? তো এই টেকনোলজি ইজ দেয়ার। জাস্ট আই এম সেইং যে আমরা মনে করছি যে এই একটু চাবি দিলে পানি ঘুরে কি মজা, আসলে তো এটা তো একেবারে ঢালবাদ, কিছুই নাই, বহু কিছু হচ্ছে। তাহলে আমাকে সেই টেকনোলজিকে দিতে হবে। কিন্তু আমি কি আর আমাদের একটা সমস্যা আছে, আমরা মনে করি এটা দেখে আসলে আমরা আমার দেশে এটা চালু করে দেবো। এখন আমার দেশে চালু করার জন্য আর উই রিয়েলি রেডি, আর ডু উই রিয়েলি নিড দ্যাট অর হাউ ফার উই ডু উইথ দ্যাট? এইখানে কিন্তু এই কোশ্চেন না করে আমরা কালকেই চাই যে আমি আমারটা ওইটা করে বলবো। সো দ্যাটস নট ফেয়ার। কারণ এইটার জন্য আমি আর এই ইনভেস্টমেন্টের সাথে আমার আসলে রিটার্ন এবং কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা কতটুকু যায় সেটা আমাকে ভাবতে হবে। সেই ভাবনা না ভাবে আমি সব ইনভেস্ট করি। যে আমার এই যে ভাই কই আমাদের পিডি কই বাইরে গেছে নাকি? তো তাইলে এখন এই যে আমের কথা বলি, ঠিক আছে, আমের কথা বলে আপনার মন খারাপ করে সেও মন খারাপ করতে পারে। আমার কিন্তু নিজস্ব কিছু চিন্তা আছে। আমার আম গত বছর হয়েছে প্রায় 26 লক্ষ টন, 27 লক্ষ টন। আর আপনার একটু চিত্র দেখলেন, আমরা খুশি হয়েছি যে গতবার চেয়ে ভালো করছে, আমরা 2200 টন পেয়েছি। 27 লক্ষ টন আমের মধ্যে 2200 টন, বুঝতেছেন তো? 100 হাজারে হচ্ছে 1 লক্ষ, এর মধ্যে মাত্র 2000 পেয়েছি আমরা। আর 27 লক্ষ টন আমার আম হয়েছে। আমার এই যে ভাই বলতেছিল যে সব জায়গায় আম সারা দেশে চলে যাচ্ছে, রাজশাহী কথা, রাজশাহী রাজধানী মনে করতাম। আর এই সব জায়গায় আম হয়েও তো আমার বিপদ হয়েছে, আমি তো পারবো। এইভাবে ভাবলে, এইভাবে আম করলে আপনি ডায়াবেটিস তো বাড়তে বাধ্য। আমি দেখেন কয়েকটা জিনিস ভাবতে হবে, সহজ হিসাব আমি যেভাবে বুঝি, কারণ আমি বিদেশের ছাত্র, সেজন্য কিন্তু এগুলো আমার মাথায় ঘুরে যাবে। যে এখন আমরা মুখে থাকতাম রাজশাহী, হলদিয়া, সাতক্ষীরা, এই আম, ওই নওগাঁ, হিমসাগর, এটা সিজন আছে, ওই সময় আমরা খাবো। আমার মনে আছে এখন আমার আব্বা পুরো কার্টুন করে নিয়ে যেতাম। তো যেটা হচ্ছে, আর এখন আপনি কিন্তু ওই আমাকে সাথে পাচ্ছেন, বোন যদি চাই সাথের মধ্যে করতে পারবে, অত মানে 100% টেস্ট না, 90% টেস্টই হবে। আমি এখন আমার ঘরের মধ্যে আমার গাছে করে আম কোনোদিনই ছিল, ওই আম চুকে আম খাইতাম, আম যেটা আসলে খাইতাম। এখন ওই আম আপনার আমার ছোট ভাই রাজশাহী থেকে আইনা দিয়ে আমাদের বাড়িতে হয়। আপনি পাহাড়ে তো ভরে গেছে। আমার ড্রাইভার ছিল আমার এক প্রজেক্টের ওই পাহাড়ে একটু চলে, ও আসছে, স্যার আমার যে নাম নিয়ে আসছে, স্যার আমার বাড়িতে অনেক আম আছে স্যার, কিন্তু আমার দাম যদি খালি বাড়তো স্যার আমি বড় লোক হয়ে যেতাম। সিম্পল মানুষ না, ওরা দর্শকরা বলে স্যার আমি অনেক বড় লোক হয়ে যেতাম স্যার, আম কি বিক্রি করা যাবে স্যার, চায়না নিয়ে আম আমার বলতে আসছে। আমার বড় উদ্দেশ্য হচ্ছে দেখেন, যতই বেচছি আমরা সর্বোচ্চ বেচছি 9% নাকি, এর বেশি কিন্তু কোনোদিন বেচি না। আমার কথা হচ্ছে আমি যদি সবচেয়েও বেশি বেচি, আমি সব উল্টে ফেলি, একেবারে জীবন দিয়ে ফেলি, 50,000 মেট্রিক টন আম বেচা কিন্তু বাড়ির কাছে নয় বাংলাদেশ থেকে। কিন্তু দেখেন আমি বলতেছি গামা রেডিয়েশন করলে এই আমের আয়াত বেড়ে যাবে, অথবা এই জাপান বলছে কি বলে ভেপর ট্রিটমেন্ট করলে ওরা আম নিবে, তারপরে সৌদি আরব বলছে ওয়াটার ট্রিটমেন্ট করলে নিবে। এখন আমি সেটা করলাম, গামা রেডিয়েশন করতে লাগছে 180 কোটি টাকা, ভেপর ট্রিটমেন্ট করতে লাগবে হচ্ছে প্রায় 60-70 কোটি টাকা, সব মিলে 2 সেক্টর।
আপনি যে সব মিলে এটা হিসাব করে ওটা আরেক হিসাব, আমরা তো যেহেতু আমি ব্যবসায়ী ছাত্র আমাকে হিসাব করতে হবে এই জায়গাটার দাম কত, এটা আমি যদি এই সেট না মানে আমি ভাড়া দিতাম তাহলে সেটার দাম কত, অথবা এই টাকাটা আমি এখানে রেখে ব্যাংকে রাখতাম তাহলে অটোমেটিক এই টাকাটা আসছে। হিসাবের কথা আমাদের তো কিছু কষ্ট করে এত আয়োজন করে এই জায়গা নাই স্পেস নাই এত আয়োজন করে আমার তো আমরা ডিসকারেজিং এক্সপোর্টিং দেওয়ার মাইন্ড ব্রাদার। তো আমার যেটা কথা হচ্ছে যে তাইলে আমি এটা কেন করছি, আসলে কি আমার লাভ হচ্ছে নাকি লোকসান হচ্ছে নাকি আসলে পদ্ধতি যাওয়া উচিত, আমি অত ডিটেলে যেতে চাই। বড় উদ্দেশ্য হচ্ছে আমাকে হিসাব করে করতে দেখেন আমার আম কিন্তু এই বাকি আম সব কিন্তু আমরাই খাচ্ছি, ডোমেস্টিক কনজামশনের জন্য হচ্ছে। কেউ তো ওই জন্য আমের একটা চারটি বার আমাকে পছন্দ হয়েছে বিমানে গেলে বাইরে আমার এখানে বার ম্যাঙ্গো বার এই যে ছোটবেলায় চারটি খাইতেন না মনে হচ্ছে আমরা সবাই হয়তো খাই নাই, যারা ইয়াংরা হয়তো দেখা নাই এগুলো। তো এই যে বাস্তবতা আমার আমের কোনো বিকল্প ব্যবহার নেই, এবং আমার কিন্তু আমার রাইসের বা আমার মানে কি বলে আমার যে বেসিক ফুড আমার স্ট্যাপল ফুডের কিন্তু সাবস্টিটিউশনও না, মানে বদলে আমি খাচ্ছি ভাতের বদলে আমি খাচ্ছি তা তো হচ্ছে আলুই খাচ্ছি না আমরা, যেটা ভাতের মানে ডিরেক্ট মানে সাবস্টিটিউট করা যায়। তাইলে আমি আম বানাই ফেললাম, আমি আম আরো বানাচ্ছি, আমার প্রজেক্টে আম বানাচ্ছি, আমার কি আসলে প্রজেক্টের আম বানানো উচিত কিনা এটা আমার দেখতে হবে। কারণ আপনার এই আমগুলো আপনি বলছেন 30-50% সব ফ্রুটস আমার ওয়েস্টেজ হয়। তো এখন আমি এবারে যে আম পাইলে অনেক সময় পাঠায় দেয় বিভিন্ন জায়গায়, না রাখতে ছেলে দূর করে রাখতে পয়সা দিয়ে কিনা সবসময় তার সামর্থ্য নাই বা ইচ্ছা করে খাই না দুইটাই। এখন চোখের সামনে আম খাইলাম, ভাত রাত্রে বেলা সারাদিন একবার রাত্রে খাই ভাত খাই, এখন এরপর মনে হলো যাতে সুন্দর আম একটা খাই, একটা খাইলে মনে আরেকটা খাই, এই যে দুইটা খাইলাম আমার কিন্তু এখন সকালে 1 ঘন্টা আটার জায়গায় 2 ঘন্টা আটার পার করতে হবে লোক না হলে নির্ঘাত সুগার বেড়া আপনার ধরেন না হয়ে যাবে। আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা যেটা করছি এটা যদি আমরা না থাকতো তাহলে কিন্তু আমি করতাম না। এখন আমি এর অনেক রকমের বিষয় আছে মতো ডিটেলে যাতে এক্সপোর্টটাকে আমাকে হিসাব করতে হয়েছে। আমার ভাইয়ের বলেন আমার আপনার অনেকগুলো পয়েন্ট আমি নিয়েছি, সবগুলো খুবই পছন্দ হয়েছে, সবই বাস্তবতা। আমি হচ্ছে আমার এক্সপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেসে আমার পড়ালেখা চেষ্টা করেছি এবং আমার ধরেন যে এক্সপোর্টের কম্পিটিটিভনেস নিয়ে হলে আমার পিএইচডি, যদি আমি বলতে চাই না এগুলো, বাট এগেন আমি ইন্টারন্যাশনাল যে যখন আমি আমার মাস্টার যখন আমি অস্ট্রেলিয়া মানে ইনসিডেন্টালি আমি খুব পড়ালেখা করার জন্য হয়ে গেছে, আমি 2টা মাস্টার্স করেছি, মানে আমার সেকেন্ড থার্ড মাস্টার্স দুইটাই হচ্ছে ইসে কি বলে ইন্টারন্যাশনাল বিজনেস বাট ফোকাসড অন ফরেন ডিরেক্ট। আর যেহেতু আমার ইচ্ছা হচ্ছে আমি পলিসিতে কাজ করবো, ওই দিন বলছিলাম যে ভাই ছিলেন, তো এই জন্য আমি আমার এক্সপোর্ট নিয়ে আমি আমার কাজ করার চেষ্টা করছি আমার পিএইচডিতে, সেটা ছিল আমার এক্সপোর্ট কম্পিটিটিভ। তো বলতে চাচ্ছি যে বিজনেসের দুইটা বিষয় আমি অন্তত থিওরিটিক্যালি কম বেশি বোঝার চেষ্টা করেছি, জানি না। তো এই জন্য আমি এটা যে দেখলাম, আমি যখন এগ্রিকালচারে আসলাম এখন আমার এসে মনে হয়েছে যেটা বললাম যে শুরুতে বলছিলাম আমি আসলে কিছু জানি না কি করবো, আমার কাছে কি জানি মনে হয় যে এই এগ্রিকালচারে আসলে জায়গা যেখানে কাজ করতে হবে কাজ করতে, আমি মনে করি এখানে আমার জায়গা আমি যেখানে থাকি সেখানে আমার কাজ করতে মানে প্রত্যেকটা জায়গায় মানে হিউজ পটেনশিয়াল রয়েছে এগ্রিকালচার নিয়ে কাজ, এবং আমি সেটা নিয়ে এখন আমার ভাষা থেকে এই কাজগুলো আমরা সবাই মিলে করার চেষ্টা করছি, আপনাদের সকলকে নিয়ে সেটা অবশ্যই করতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে কি আমার বাড়াবো নাকি আম কমাবো এটা ঠিক করতে হবে। আমি এক্সপোর্টের জন্য শুধু দৌড়াবো নাকি আমি যে পেঁয়াজ আনতাম এবার যে পেঁয়াজ যোগ করে আমি বন্ধ করলাম, আপনারা দেখছেন নিশ্চয়ই, খেয়াল করছেন কি আপনার নিশ্চয়ই কতদিন খেয়াল করছেন। বাংলাদেশের এবারই প্রথম ইতিহাসে আমরা কিন্তু মাত্র আমরা 6,000 মেট্রিক টন ছিল, 12,600 মেট্রিক টন আমরা আনছি মাত্র, কিন্তু সেটা আনার দরকার ছিল না, আমি বাধ্য হয়ে আনছিলাম, ওটা দরকার ছিল না, মোটেও দরকার ছিল না আমি জানি, কারণ কিন্তু আমাকে বাধ্য হয়েছে তখন আগে সবাই আমাকে এমন ভাবে ধরছে যে এখন এটা বেড়ে যাচ্ছে না। কারণ আপনি আমাকে বলেন যে সবাই বলেন পেঁয়াজের দাম বেড়ে গেছে, ঠিক আছে, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই দেখেন পেঁয়াজ কি সবজি, বাট সবজি কিন্তু আমরা পেঁয়াজ সবজি হিসেবে খাই না, মশলা হিসেবে খাচ্ছি সব জায়গায় পেঁয়াজ। আর আপনি কিন্তু সবজি খাচ্ছেন সেটা আপনি 100 টাকা দিয়ে খাচ্ছেন 1 কেজি সবজি, আর আপনি 1 কেজি পেঁয়াজ যখন 100 টাকা আপনি বলছেন দাম বেড়ে গেছে, এটি কি অন্যায় না আমার প্রতি কৃষকের প্রতি? কারণ আমি মনে করি কৃষককে তো আপনাকে লাভ দিতে হবে,
যেটা আমি শুরুতে বলছিলাম যে আমরা ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রোইকোনমি ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ এই দেশের উন্নতি করা কোনোভাবে সম্ভব না। তো তাইলে আমি যদি কৃষককে সত্যিকার অর্থেই আবার প্রোডাকশন করার জন্য উদ্বুদ্ধ করতে চাই, তাকে একটা জায়গায় নিতে হবে। গত বছর কিন্তু এই চ্যালেঞ্জটা আমি আসলে ইচ্ছা করে নিয়েছি মনের ভিতর থেকে। আমাকে মনের কাঠ করে দাঁড়ায় আমি নিজে চিন্তা করলাম যে একটু প্লিজ শুনে নেয় যে আমি যেটা বললাম যে আমরা কিন্তু দুইজন কৃষক পেঁয়াজ চাষি ঝিনাইদহ এবং রাজশাহীতে আত্মহত্যা করেছিলাম, এবং সেটা কিন্তু তার বলা যায় দাম না পাওয়ার কারণে। এবার কিন্তু আলু যেমনটা হয়েছে, যেটা আপনি বলছেন, আপনি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছেন। এখন দেখেন পেঁয়াজের দাম যখন 30 টাকা চলে আসছে, 30 থেকে যখন 45 টাকা আসলো, 47 টাকা আসলো, তখন সবাই বলছে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আপনার রিপোর্ট করতেছে তো 60 টাকা দাম হয়েছে, তো অনেক দাম বেড়ে গেছে। আমি তখন বললাম, আমি আমাদের কমার্সের স্যার সব ভাই আমাদের তো সব বেড়েছে, সব কোনো রকম পেশা সব ক্যাপ্টে বা অনেক রকম ব্যাপার আছে। তা বললাম স্যার আপনি আমাকে ক্ষমা করতে হবে, আমি পেঁয়াজের দাম আপনি ইচ্ছা আর বাড়ানোর কথা ভাবতে কেন ভাববো না, বেড়ে যাচ্ছে। তখন স্যার আপনি 90 টাকা 80 টাকা হওয়া পর্যন্ত স্যার পেঁয়াজ নিয়ে কোনো ভাববেন না স্যার, দয়া করে আপনি আমাদের সাথে ঘুমাই থাকবেন। তখন ওনাকে লজিক দিয়ে বুঝাইলাম যে এই ঘটনা। সারাস খান ইজ এ গ্রেট পারসন, খুবই কিন্তু আমাকে আমি বলবো যে আমাদের যথেষ্ট হেল্প করছেন আমাদের। তো যেটা হয়েছে যে তখন স্যার বলছেন ওকে ঠিক আছে। কিভাবে হইলো, আমরা গেলাম পাবনাতে দেখতে, হঠাৎ করে দেখলাম যে একটা এয়ারফ্লো মেশিন পাওয়া যায়, আপনার শুনেছেন, এটা মাত্র 27,000 টাকা দাম। আর একটা চৌবাচ্চার মধ্যে একটা ওয়াল করতে করে একটা মাচার মধ্যে, কাঠের মাচার মধ্যে বসে একটা ফ্লোটাকে নিচে দিলে ওইটা বাতাসটা নিচে যায়, এটা ওর উপরে উঠে আসে। এই শুধু এই টেকনিকটা ইউজ করে আমরা কিন্তু প্রত্যেকটা এয়ারফ্লো মেশিনের মাধ্যমে 5 থেকে 10 টন, মানে মিনিমাম 7-8 টন পেঁয়াজ ইজিলি রাখা যায়, যেটার লাইফ 5 থেকে 8 মাস বেড়ে গেছে। এইটা কিন্তু আমরা ওয়ান গোতে একদম একদম ব্যাপকভাবে যোগাযোগ করে কোথায় বানায়, কারা কারা বানায়, কোথায় বানানো সম্ভব, এগুলো যোগাযোগ করে লম্বা কথা যাচ্ছিল। আমরা ওয়ান গোতে 8,000 মেশিন দিয়েছি এবার পেঁয়াজ আসার সাথে সাথে, এবং এই 8,000 মেশিন সরকারিভাবে দিয়েছি আমরা, এবং কৃষকের সাথে পার্টনারিং করি যে ওনারাই বানাবেন, ওই চৌবাচ্চাটা বানাবেন, আর আমরা মেশিন দেবো, বসানো হইলে কনফার্ম হবে, সার্টিফিকেশন দেবে, আমরা মেশিনের দাম দেবো। এইভাবে করে কিন্তু 8,000 মেশিন দিয়েছে, আর ওনারা আমাদের জন্য এখান থেকে কিন্তু অনেকে করেছেন। তো সুমিলি আমার কারণে দেখেন প্রায় 10,000 এয়ারফ্লো মেশিন কৃষকের ঘরে এই মুহূর্তে আছে। তাদের প্রত্যেকের ঘরে 10,000 ইন্টু যদি আমি 6,000 করে ধরি, কত মেট্রিক টন পেঁয়াজ অলরেডি ঘরে ছিল। এখন আমার হাইকোর্টে যে পেঁয়াজের ইম্পোর্ট পারমিটের জন্য আইপির জন্য পাঠক করে ফেলছে, ওখান থেকে অর্ডার নিয়ে আসে, যত রকমের চাপ আমরা কিন্তু কোনোভাবে দিই। মাঝখানে 120 টাকা হয়ে গেছিল, আপনি জানেন, 125 টাকা। কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, এটা একটা সিন্ডিকেট, তারা চাইছিল এটা করতে, কিন্তু আমরা যখন বললাম কৃষকদেরকে পরে আমি পর্যায়ে মেসেজ দিলাম যে যদি আপনারা পেঁয়াজ না ছাড়েন, ওনারা তো মনে করছেন দাম বাড়তেছে থাকে, তাইলে কিন্তু আমাদের ইম্পোর্ট পারমিট দিতে হবে। তখন কিন্তু তারা আবার ছেড়ে দিচ্ছে। আমি আপনাদের স্যার যদি বলে আসলাম, বুঝাই দিতে, স্যার আপনি যদি চান পেঁয়াজের দাম 5 টাকা 10 টাকা কমাই করতে পারি 2 দিনের মধ্যে। কারণ আমি যদি আমার কৃষকদের বলি যে না কালকে কিন্তু আমরা এই 20,000 মেট্রিক টন দিয়ে দেবো, দাম অটোমেটিক করে দেবো, তাহলে আপনার তখন তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো আমরা সেটা চাই না এই জন্য, যাতে করে কৃষকরা আমার বসে না। এবার আসছে আমি আলু নিয়ে, এটা বলে আমি ওনার কথা উত্তর দিতে চাই। এই যে দেখেন এবার আলুর দাম এত কমে গেছে, খুবই কষ্ট হয় আমার, কিন্তু এখন আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে অনেক রকমের যোগাযোগ করে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা অনেক ডিটেলে যাচ্ছি। আমরা ক্যাবিনেট থেকে একটা কমিটি করা হলো, আমি হেড করে ফাইন্যান্স সেক্রেটারি, কমার্স সেক্রেটারি এবং খাদ্য সচিব, 4জন মিলে। তো আমরা বসলাম, একাধিক সবার সাথে কথা বলবো বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে বলা হলো যে যদি আমরা কোল্ড স্টোরেজের গেটের দামটা ফিক্স করে দিতে পারি তাহলে দামটা বেড়ে যাবে, কৃষক উপকৃত হবে। আর যদি কিছু আলু কেনার একটা ঘোষণা দেওয়া যায় তাহলে এটার একটা ইম্প্যাক্ট হবে। অনেক চিন্তা করে আমরা ঠিক করলাম, ঠিক আছে আমরা হিসাব করলাম খরচ কি মিলে, তো ডিটেলে যাচ্ছি না, আমরা 5 টাকা
ফিক্স করে দিলাম। আপনারা শুনেছেন, দেখেছেন, অনেকে হয়তো লিখতেছে সরকার কথা দিয়ে কথা রেখে নাই, এগুলো বাস্তবতা। এবং আমরা 50,000 মেট্রিক টন কিনবো এরকম একটা ঘোষণা দিলাম। আমরা উইথ হোপ যে বাজারটা কিছুটা হলেও পাই। তখন 12 টাকা 13 টাকা ছিল 1 কেজি আলুর দাম। তো আমি এটা শুধু আপনাদের উত্তর দেওয়ার জন্য অত ডিটেলে যাচ্ছি না। যেটা হচ্ছে যে আমরা এখন কি করলাম, আলুকে দেখা গেল যে আলুর দাম আর কমে নাই, মানে বাড়ে নাই, সরি। কেন বাড়ে নাই? কারণ যেভাবে এটা মাঠের থেকে গোডাউন থেকে বেরোচ্ছিল বা কোল্ড স্টোরেজ থেকে, সেটা কিন্তু থামে নাই। থামে নাই কেন? কেউ এটা নিয়ে আর তারা চিন্তা করে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে আমরা বললাম যে আপনারা থামান, কয় স্যার আপনার মেস যেটা বন্ধ করেন, আমরা তো বন্ধ করতে পারি। কিন্তু আমার যেটা কথা ছিল, আমি যদি মার্কেটে সেইভাবে ইন্টারভেনশন দিই, যেখানে বুঝতে হবে যে ফ্রি মার্কেট ইকোনমি, ওপেন ইকোনমি আমাদের বুঝতে হবে। আমি যদি এমনকি বাধ্য করি যে না এই আলু 25 টাকার নিচে 22 টাকার নিচে ব্যাট করতে পারবে না, তাইলে কোনো কারণে যদি আলু আবার 2 লক্ষ টন থেকে যায়, তাহলে এটার দায়িত্ব কে নেবে? আমি বুঝতে পারছি কিনা? এখন আমি যে দিব, তাইলে আমি ওই ইন্টারভেনশনটা তাই করে যাবে ফ্রি মার্কেট ইকোনমি আর ওপেন মার্কেট কনসেপ্ট থেকে আমি সরকারকে ইন্টারভেনশন যেটা করার কথা না। সেকেন্ড হচ্ছে যদি আমি করিও, ওই রিস্কটা তো আমি তখন দিতে পারছি না। 2, আমরা যেটা চেয়েছিলাম 50,000 মেট্রিক টন আলু কিনে নিব, এখন আমরা রেডি কিনতে হবে, টাকাও বোঝা যাচ্ছে রেডি। কারণ আমি যে আলু কিনবো 22 টাকা করে, আলুর দাম তখন 14 টাকা 15 টাকা। আর আমি যদি আলুটা কিনলে যেটা তো আমার পরিষ্কার করতে, এক পয়েন্টে বের করে ফেলে তো আর বেশি দিন টাকা যাবে না, 15 দিন পরে তো 20 টাকা। তো তাইলে এই আলুটাকে আমার মার্কেটে দিতে হবে, মার্কেটে যদি আমাকে দিতে হয়, তাইলে আমি নিশ্চয়ই বাজারে যদি 15 টাকা থাকে, আমি তো 15 টাকা আমার টাকা কিনবে না। আমার একটা খরচ আছে, কিন্তু আমাকে ট্রাকে করে নিয়ে যেতে হবে, ওপেন মার্কেট সেল করতে হবে, সেগুলো করে দিলাম। কিন্তু আলুটা যদি আমি 5 টাকা 8 টাকা না বেচি, তাহলে কিন্তু আলু আপনি কিনবেন না রাস্তা থেকে। কেন কিনবেন? দোকানে যদি 12 টাকা 15 টাকা পাওয়া যায়। তো তাহলে আলু যদি আমি কিনলাম 22 টাকায়, মাত্র 50,000, ওরা যারা পাইলো তারা হয়তো একটু লাভ পাইলো। বাকি হোল মার্কেটে বলবো যে আলু 8 টাকায় পাওয়া যায়, আলু এটা আরো কমাইতে হবে। আলু টোটাল মার্কেটে কিন্তু তাহলে প্রাইস আরো ডেমে যাবে। এই ভয়ে কিন্তু আমরা আলু কিনছি না। তারা আলু কিনে করবো টাকা, সবার সাথে কথা বলুন, বোঝানোর চেষ্টা করবো। তারা বল স্যার খবর তারা নাম কিনে না। আর এদিকে কৃষকরা বলতেছে আপনার আমাদের কথা প্রতিদিন গালাগালি, আমরা কিছু করার নেই, আমার ধৈর্য ধরে শুনতে হয়। কিন্তু এখন ওনারা বুঝতেছেন যে ওনার স্বার্থে করতেছি, কিন্তু উনি তো দেখতেছেন যে ওনারটা। আমি বললাম ভাই, আমি যদি 50,000 কিনি, আপনার থেকে আমি কিনতে পারবো, তাহলে আপনি তখন বলবেন যে ওরটা কিনছি, তাহলে কাজটা আমি কিনবো। সে কি প্রকৃত ফার্মার নাকি ব্যবসায়ী, এটা ওখানে রাখছে স্টোরে। এই যে রিয়ালিটি, এগুলোর কারণে কিন্তু আমরা এখন থেমে গেছি। আমরা আলুর দাম আবার বাড়তেছে, ঘুরছে। একটা জিনিস আপনার দয়া করে বলবেন, আমি জানি না কেন এটা আপনারা চিন্তা করেন কিনা, না হলে এটা আমি অনুরোধ করবো বিষয়টা ফর দি সেক অফ দি ফার্মার্স এন্ড এগ্রিকালচার, আপনারা এই কমিউনিটি নিয়ে তো আপনি ভাবেন। আমার একটা অনুরোধ থাকবে, এই দেখেন এই জিনিসটা কেন কেউ বলে আমার সবজির দাম বেড়ে গেছে 100 টাকা 100 টাকা।